আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। হাদিকে হত্যার চেষ্টা, আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন ফয়সালের বাবা মা। এদিকে হাদির অবস্থা সংকটাপন্ন, অস্ত্র উদ্ধার খোঁজা হচ্ছে হামলার পরিকল্পনাকারীদের। তারেক রহমান ফেরার আগেই মাঠ গুছাতে চায় বিএনপি। জনতাই হবে ইস্তেহারের সহ লেখক বলল মিয়া গোলাম পরোয়ার। এছাড়া দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক বানানোয় হেফাজতের তীব্র নিন্দা। নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, পরিবেশ দেখে সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা। এবং সর্বশেষ জানিয়ে দেব দ্বাদশের প্রার্থীদের ত্রয়োদশ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। হাদিকে হত্যার চেষ্টা, আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন ফয়সালের বাবা মা। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মুসাম্মদ হাসি বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বুধবার 17 ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের খাস কামরায় 164 ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বাবা মা আদালতে বলেছেন, আসামিদের পালাতে ও অস্ত্র লুকাতে তারা সাহায্য করেছেন। এরপর জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠিয়ে আদেশ দেন আদালত। এর আগে বিকালে শুটার ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির এবং মা মুসাম্মদ হাসি বেগমকে আদালতে হাজির করে পুলিশ। পরে বিচারকের খাস কামরায় নেওয়া হয় তাদের। গত মঙ্গলবার 16 ডিসেম্বর ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ফয়সালের বাবা মাকে গ্রেপ্তার করে র্যাব 10। পরে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায় তাদের 4 সন্তানের মধ্যে আসামি শুটার ফয়সাল তৃতীয়। আসামি শুটার ফয়সাল রাজধানীর আগারগাঁও এলাকায় তার বোন জেসমিন আক্তারের 7ম তলার বাসায় প্রায় যাতায়াত করত। ঘটনার দিন রাতে আসামি শুটার ফয়সাল জেসমিন আক্তারের বাসায় একটি ব্যাগ নিয়ে ওঠেন। পরে ওই বাসার চিপা দিয়ে কালো ব্যাগটি ফেলে দেন এবং আবার আসামি তার ভাগ্নে জামিলকে দিয়ে ব্যাগটি নিয়ে আসেন। আসামি তার নিজ ব্যবহৃত দুটি মোবাইল ফোনের একটি ওই বাসার ছাদ থেকে ফেলে দেন এবং অন্যটি তার মা হাসি বেগমকে দেন। পরে সেখানে বাবা মার সঙ্গে দেখা করেন। সেখানে আসামি শুটার ফয়সাল তার অবস্থান নিরাপদজনক মনে না হয় আগারগাঁও থেকে মিরপুর পরে শাহজাহানপুরে আসামি মোহাম্মদ হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসায় যান। শুটার ফয়সালের ব্যাগ নিয়ে তার বাবা মোহাম্মদ হুমায়ুন কবির একটি সিএনজি ভাড়া করে দেন এবং সঙ্গে কিছু টাকাও প্রদান করেন। পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজের কেরানীগঞ্জের বাসায় আসে এবং তারা জুরাইন থেকে দুটি মোবাইল সিম কিনে ব্যবহার করে। হাদির অবস্থা সংকটাপূর্ণ, অস্ত্র উদ্ধার খোঁজা হচ্ছে হামলার পরিকল্পনাকারীদের। ঢাকা 8 আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় পরিকল্পনাকারী ও অর্থদাতাদের খুঁজছে গোয়েন্দারা। এরই মধ্যে হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে র্যাব। এই ঘটনায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তাররা প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং তার বহনকারী মোটর সাইকেলের চালক আলমগীর হোসেনকে ঘটনার আগে পরে নানাভাবে সহায়তা করেছে। রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাক্রিশান গতকাল বুধবার চিকিৎসাধীন হাদিকে দেখতে হাসপাতালে যান। রাত 9টা 40 প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেন। তার চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন তিনি। হাদির অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ বলে জানান বালাক্রিশান। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান করেছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম সমকালকে বলেন, হাদিকে হত্যা চেষ্টার ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা বের করার চেষ্টা চলছে। পরিকল্পনাকারী, অর্থদাতা ও অস্ত্র সরবরাহকারী খুঁজছেন তারা। নাসিরুল ইসলাম বলেন, হত্যা চেষ্টা মামলার তদন্তে যখন যার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যাচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। সবশেষ ফয়সালকে প্রাইভেট কার ঠিক করে দেওয়া মোহাম্মদ নুরুজ্জামানকেও গ্রেপ্তার করা হয়। তারেক রহমান ফেরার আগেই মাঠ গুছাতে চায় বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচন। বিএনপি যখন পুরোদমে নির্বাচনী মেজাজে, ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে একদিকে ভোটের মাঠে চলছে জোর তৎপরতা, অন্যদিকে পর্দার আড়ালে ম্যারাথন বৈঠক। সব দিক সামলেই দলটির ক্ষমতার মসনদে ফেরার লড়াইয়ে নিজেদের প্রস্তুত করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লক্ষ্য ধানের শীষের বিজয় নিশ্চিত করা, যার অংশ হিসেবে এখন ভোট সামনে রেখে এরই মধ্যে প্রাথমিকভাবে মনোনীত দলের সংসদ সদস্য প্রার্থীদের ডেকে বিশেষ নির্দেশ
নির্দেশনা দেওয়া হচ্ছে, অর্থাৎ আগামী 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার আগেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম গুছিয়ে নিচ্ছে বিএনপি। সেই লক্ষ্যে গতকাল বুধবার থেকে মনোনীত প্রার্থীদের সঙ্গে বৈঠক শুরু করেছে। প্রথম দিনে 3 বিভাগের 107 জন এমপি প্রার্থীর সঙ্গে রুদ্রদ্বার বৈঠক হয় দলের হাইকমান্ডের, যা আজ বৃহস্পতিবারও চলবে এবং শুক্রবার বিরতি দিয়ে শেষ হবে আগামী শনিবার। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হওয়া এই বৈঠকে দলের মহাসচিব সহ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনভর চলা এই বৈঠকে বিএনপির এমপি প্রার্থীদের ভোটের মাঠে করণীয় এবং প্রচারণা, মনোনয়ন ফর্ম সংগ্রহ পূরণ, জমাদান সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে। বিশেষ করে নির্বাচনে জিততে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এবং জনসম্পৃক্ত অতি গুরুত্বপূর্ণ 8 দফা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে পূর্ব ঘোষিত পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে সেই সব বিষয়ে আরো সহজভাবে মানুষের মাঝে তুলে ধরতে বলা হয়েছে। সেই সঙ্গে মনোনীত প্রার্থীদের কাছ থেকে 55,000 টাকা করে দলীয় মনোনয়ন ফি জমা নেওয়া হয়েছে। জনতাই হবে ইস্তিহারের সহ লেখক, বলল মিয়া গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য একটি জনবান্ধব, বাস্তবসম্মত ও জবাবদিহিমূলক নির্বাচনী ইস্তেহার প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনতার ইস্তেহার নামে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় আগামী 7 দিন ব্যাপী 18 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত দেশবাসীর কাছ থেকে সরাসরি মতামত সংগ্রহ করা হবে ইনশাল্লাহ। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ নাগরিকরা জাতীয় স্থানীয় পর্যায়ে নীতিগত মতামত, সমস্যা ও প্রস্তাবনা জমা দিতে পারেন। লিখিত মতামতের পাশাপাশি অডিও ভিডিও মাধ্যমে মতামত প্রদানের সুযোগ থাকবে। দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক বানানোয় হেফাজতের তীব্র নিন্দা। ইসলামের বিধান ও মুসলমানদের প্রতীক দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক বানিয়ে ঘৃণা চর্চার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এই প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি বিজয় দিবসকে উপলক্ষ করে দেশের বিভিন্ন স্থানে ইসলামের বিধান ও মুসলমানদের প্রতীক দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক বানিয়ে ঘৃণার চর্চা আবারও শুরু হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জাতিকে বিভাজনকারী এই ঘৃণাজীবীদের প্রতিহত করুন। পতিত ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে মুসলমানি পরিচয় ও নাম নিশানাকে ঘৃণার লক্ষ্যবস্তু বানিয়ে ইসলাম নির্মূলের রাজনীতি করা হয়েছিল। জুলাই বিপ্লবীরা শান্তি ও সহাবস্থানের পথ বেছে নেওয়ার সুযোগে হিন্দুত্ববাদী অপশক্তি ও বাম সেকুলাররা আবারও উৎপাত শুরু করেছে। তারা বিভাজন সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে আমরা চুপচাপ বসে থাকব না। তিনি আরো বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যে কথিত রাজাকার বয়ান ধসে যাওয়ায় ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছিল। ভারতীয় বয়ানে মুক্তিযুদ্ধের চেতনা প্রত্যাখ্যান করেছে জুলাইয়ের নতুন বিপ্লবী প্রজন্ম। 71-এর মহান জনযুদ্ধকে আধিপত্যবাদী শক্তির হাতে যারা তুলে দিয়েছিল, তারা ক্ষমতার স্বার্থে স্বজাতির সঙ্গে বেইমানি করেছে। ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশটির শীর্ষ রাজনীতিকরা আজ আমাদের বিজয় দিবস ছিনতাই করার সাহস দেখাতে পারছে। 71-এ আমাদের রক্তাক্ত জনযুদ্ধ ও বিজয় একান্তই আমাদের। নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, পরিবেশ দেখে সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি, তবে সামগ্রিক পরিবেশ দেখে সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করা হবে। আজ থেকেই আমাদের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। আমরা আশা করি নির্বাচন কমিশন সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করবে, অন্যথায় দেশের সংকট কাটবে না। 2014 সালে একতরফা নির্বাচন তার উৎকৃষ্ট প্রমাণ। শামীম পাটোয়ারি বলেন, স্বাধীনতা উত্তর 9টি সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে, তবে কোনো নির্বাচনে 2 মাস আগে আইন শৃঙ্খলা এত খারাপ ছিল বলে মনে হয় না। ভোটের আগে একটি রাজনৈতিক সমঝোতা ও স্বাভাবিক প্রক্রিয়া করতে হয়, কিন্তু বর্তমানে এমনটা না থাকায় উত্তেজনা পারদ বাড়ছে। অথচ সেই পারদ কমানোর জন্য সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কোনো অংশীর জন্য এই ব্যাপারে কোনো ভূমিকা নিচ্ছে না। এই কারণে উসমান হাদির মতো উদীয়মান নেতাকে গুলি করা হয়েছে। আর সেই ঘটনার ফলশ্রুতিতে নেহারি খাওয়ার ছবি দেওয়ায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এর মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা স্মৃত হয়ে আসছে বলে আমরা মনে করি। দ্বাদশের প্রার্থীদের ত্রয়োদশ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আওয়ামী লীগের শাসনকালে অনুষ্ঠিত একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছিলেন, তাদের আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্মটির নেতারা বুধবার বিকেলে রাজধানীর
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসিরউদ্দিনের সঙ্গে দেখা করে এই দাবি জানান। সিসির সঙ্গে সাক্ষাৎ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ সাংবাদিকদের বলেন, 2024 সালের নির্বাচন ছিল আমি ডামি নির্বাচন। ওই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন এবং প্রার্থী হয়ে ওই নির্বাচনকে বৈধতা দিয়েছেন, তাদের অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে। তাদের সেই সুযোগ দেওয়া যাবে না। তাদের অযোগ্য ঘোষণা করতে হবে, কারণ এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে চিরতরে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করে যে 3টি নির্বাচন হয়েছিল তার সবকটি ছিল বিতর্কিত। এর মধ্যে 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচন বিএনপি সহ বিরোধী দলগুলো বর্জন করে। ওই নির্বাচনে মোট প্রার্থী ছিল 1963। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলেও অন্য দলগুলোর বর্জনের কারণে নির্বাচনটি আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীদের লড়াইয়ে পরিণত হয়েছিল।